আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাইডেন প্রশাসনের ক্ষমতার একেবারে শেষ সময়ে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মিস্টার জ্যাক সুলিভান জরুরি ভিত্তিতে ভারত সফরে এসেছেন এবং এই সফরটা শুধু অঞ্চলের ভেতরে যুক্তরাষ্ট্রের আধিপত্য, বিশেষ করে এই জায়গায় ভারতকে কৌশলগত কী করে মিত্র বানিয়ে আরও বেশি সুযোগ সুবিধা দেওয়া যায় সেই প্রেক্ষাপট থেকে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ কী হবে এবং সেখানে যুক্তরাষ্ট্রের অবস্থান কী হবে সেটাও। কিন্তু যুক্তরাষ্ট্র ভারতের কাছে এই বৈঠকে পরিষ্কার করেছে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই না, সেটা একটা রাজনৈতিক বিষয়, সেখানে আমি যাবই না। তবে এই সকল কিছুকে ছাপিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন যে পরমাণু ইস্যুকে কেন্দ্র করে সমঝোতা হয়েছে সেই জিনিসটাই কি এখন পুরো পৃথিবীকে আলোচনার একেবারে তুঙ্গে, বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার ভেতরে এই ইস্যুটিকে এখন বড় ইস্যু, যা 1998 সালে যখন ভারত আনুষ্ঠানিকভাবে পারমাণবিক পরীক্ষা করে নিজেকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে ঘোষণা দেয়, সাথে সাথে যুক্তরাষ্ট্র এই ভারতের অন্তত 200 কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। আজও পর্যন্ত সেই 200 কোম্পানির মধ্যে বহু কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা সেটা অব্যাহত রয়েছে। দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটায় অনেক প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ পড়েছে যুক্তরাষ্ট্র। তবে এখনো পর্যন্ত ভারতের পরমাণু শক্তি, বিশেষ করে এখনো পর্যন্ত ভারতের পরমাণু শক্তি বিভাগের অন্তত 4টি সংস্থা এবং কিছু পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এই তালিকার অন্তর্ভুক্ত রয়েছে যে নিষেধাজ্ঞা আজও পর্যন্ত যুক্তরাষ্ট্র উঠায়নি। এটা ভারতের জন্য একটা ড্রিমের ছিল যে তারা পরমাণু টেকনোলজি বিভিন্ন দেশে রপ্তানি করবে, তাদের পরমাণু চুল্লি তারা বিভিন্ন দেশে স্থাপন করে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে। এটা কিন্তু তাদের স্বপ্ন ছিল। আর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে না পারলেও পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের যে বিভিন্ন ইকুইপমেন্ট রয়েছে সেটা ভারত তৈরি করে টেকনোলজি আয়ত্ত করেছে, সেটা রপ্তানি করবে বাংলাদেশের ভেতরে। কিন্তু তারা চেষ্টা করছিল, তবে এমনটা তারা পারেনি, কারণ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং ভারত যেহেতু আন্তর্জাতিক পরমাণু যে ইকুইপমেন্ট রয়েছে সেটা রপ্তানিকারক যে সংস্থা রয়েছে এনএসজি তার সদস্য নয়, এই জন্যই কিন্তু ভারত পারেনি। যাই হোক, এনএসজি যার পুরো নাম হলো নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপ, পুরো পৃথিবীর বিভিন্ন পরমাণু স্থাপনায় এরা বিভিন্ন ধরনের পারমাণবিক যে সরঞ্জাম রয়েছে সেটা সাপ্লাই দিয়ে থাকে, মানে এই ব্যবসাটা সম্পূর্ণ তার কন্ট্রোল করে। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় 48টি এবং নিয়ম অনুযায়ী কোনো দেশ যদি এর সদস্য না হয় তাহলে আন্তর্জাতিক আণবিক সংস্থা সম্পূর্ণভাবে কোনো দেশকে পরমাণু কোনো ইকুইপমেন্ট রপ্তানি করতে দেবে না। অবশ্যই এই এনএসজির গ্রুপের সদস্য হতে হবে। এবং দেখুন, তুরস্ক, ব্রাজিল, এমনকি আর্জেন্টিনার মতো দেশ এই গ্রুপের সদস্য হলেও ভারত বহুদিন ধরে চেষ্টা করে এই গ্রুপের সদস্য হতে পারেনি। কারণ হলো, নিয়ম অনুযায়ী এই 48টি দেশের 48টি দেশই থাকবে। নতুন কোনো দেশ যদি যুক্ত হতে চায় তাদের পক্ষে ভোট দিতে হবে, মানে অনুমতি নিতে হবে। একটি দেশ আপত্তি করলেও নতুন কোনো দেশ যুক্ত হতে পারবে না। আর চীন বরাবর সবসময় কিন্তু ভারতের এই যুক্ত হওয়ার বিষয়টি আপত্তি করে এসেছে এবং ভেটো দিয়েছে এই জায়গায়। পাকিস্তানও আবেদন করেছে বহুদিন ধরে। আর পাকিস্তানের ক্ষেত্রে এই জায়গায় যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বরাবরই আপত্তি করেছে। এটা ঠিক যে ভারত এখনো আনুষ্ঠানিকভাবে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কোনো রিয়াক্টর তৈরি করতে পারেনি। রিয়াক্টর তৈরির যে প্রযুক্তি ভারতের কাছে নেই, এই জন্য ভারত এই রিয়াক্টরগুলো চীন এবং রাশিয়া থেকে আমদানি করে, কিছু কিছু দক্ষিণ এশিয়া থেকেও আমদানি করে। তবে ভারতের ভেতর এই নিউক্লিয়ার এনরিচমেন্ট প্লান্টের যে স্প্লিন্টার রয়েছে সেটা রয়েছে এবং ইউরেনিয়ামগুলোকে পরিশোধন করার যে টেকনোলজি রয়েছে সেটা ভারতের কাছে আছে এবং সেটার প্রোডাকশন লাইনও ভালো। তবে ভারত চাইলেও ইউরেনিয়াম রপ্তানি করতে পারবে না, যেহেতু তারা এই এনএসজি এর যে সদস্য রয়েছে সেটা নয়। এনএসজি সদস্য রাষ্ট্র 48টি আছে, এটা সত্য কথা। তবে 48টি দেশই কিন্তু পরমাণু টেকনোলজির ক্রিটিক্যাল যন্ত্রাংশ রপ্তানি করে না। যদি কোনো দেশ কোনো লাইটিং টেকনোলজি রপ্তানি করে, এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বা ধরুন যে কম্পিউটারের স্ক্রিনও রপ্তানি করে,
অথবা ধরুন যে কম্পিউটার স্ক্রিনও রপ্তানি করে সেটাও কিন্তু এই এনএসডির সদস্য হতে হবে। এই জায়গায় ভারতের ইউরেনিয়াম রপ্তানি করার, বিশেষ করে পরিশোধিত ইউরেনিয়াম রপ্তানি করার বড় সুযোগ রয়েছে। খোদ যুক্তরাষ্ট্রই রয়েছে, কারণ যুক্তরাষ্ট্র প্রতি বছর প্রায় $3 বিলিয়ন সমপরিমাণের এই পরিশোধিত ইউরেনিয়াম রাশিয়া থেকে আমদানি করে। এখন বিকল্প বাজার ধরার জন্য ভারতের কাছে সুযোগ রয়েছে, তবে যুক্তরাষ্ট্র যদি ভারতীয় কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা না তুলে নেয় কখনো এটা সম্ভব নয়। এখন দীর্ঘ 17 বছর পর যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছে এই নিষেধাজ্ঞা তারা তুলে নেবে, ভারতকে এই সুযোগটা দেবে। তবে প্রশ্নটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র ভারতকে এত বড় সুবিধা দেবে আর বিনিময়ে কোনো কিছুই নেবে না? তা তো হতে পারে না। যুক্তরাষ্ট্রের লাভ কি? পরমাণু টেকনোলজি ডিল করে যুক্তরাষ্ট্র আসলে ভারত থেকে কি আদায় করতে চাচ্ছে বা তাদের পরিকল্পনা কি? যদিও এই ইস্যুটাকে কেন্দ্র করে 2013 সাল থেকে আলোচনা চলছে ভারতের যে আন্দামান দ্বীপ রয়েছে সেখানে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটি তৈরি করার বিষয়। তবে ভারত সরকার তখন থেকেই রাজি হয়নি। তবে রিসেন্টলি ভারত সরকার ঘোষণা দিয়েছে প্রায় 70,000 কোটি রুপি ব্যয় করে আন্দামানের ভেতর বিশাল শহর তারা নির্মাণ করবে এবং ঘাঁটি নির্মাণ করবে। মায়ানমার সরাসরি হাতছাড়া হয়ে গেছে এবং এই জায়গায় মালাক্কা প্রণালী দিয়ে আটকানোর জন্য চীনকে এই ঘাঁটির লোকেশন খুবই গুরুত্বপূর্ণ। আর এই জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র এই ঘাঁটির প্রোগ্রামে যুক্ত হতে চায়। ডিল হলো যে ভারত আন্দামানের এই বেস নির্মাণ প্রকল্পে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে সরাসরি যুক্ত করবে। আর যুক্তরাষ্ট্র এই এনএসজি প্রোগ্রামে রয়েছে পরমাণু ইকুইপমেন্ট রপ্তানি করা, যে সংস্থা থেকে যেখানে যুক্ত হওয়ার জন্য ভারতকে সকল ব্যবস্থা করে দেবে, নিষেধাজ্ঞা উঠিয়ে দেবে এবং নিজে বিভিন্ন ধরনের পরমাণু ইকুইপমেন্ট তৈরি করতে পারবে। বলতে বিভিন্ন ধরনের ইউরেনিয়াম এনরিচমেন্ট যে প্রোগ্রাম রয়েছে সেখানেও যুক্তরাষ্ট্র যুক্ত হবে এবং ইউরেনিয়াম তারা ক্রয় করবে। আর এই ক্ষেত্রে ওই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য যে অর্থ দরকার ভারতের, সেটারও কিন্তু সংস্থান হয়ে যাবে। সুতরাং লেনদেনের বিষয়টা পরিষ্কারভাবেই এই জায়গায় ভারত সরকারকে অফার করছে। যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবেই কিন্তু ভারত সরকারের এই প্রস্তাব রাজি হয়ে গেছে, যার বিভিন্ন ধরনের ইঙ্গিত অলরেডি আমরা কিন্তু পেয়েছি। কারণ নজিরবিহীনভাবে ইতিহাসের প্রথম দিক হিসেবে ভারতকে সাবমেরিন প্রযুক্তি রপ্তানি করতে দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র কিন্তু এটা ঠিক সরাসরি কখনোই সাবমেরিন তৈরি করে ভারতকে রপ্তানি করবে না। তবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবমেরিন ম্যানুফ্যাকচারিং যে সকল কোম্পানি রয়েছে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সহযোগিতা ভারতকে দেওয়ার ঘোষণা দিয়েছে। এছাড়াও ভারতের যিনি রয়ের প্রধান রয়েছেন মিস্টার অজিত দেওয়াল, তার সঙ্গে বৈঠক করে জ্যাক সুলিভান ঘোষণা দিয়েছে যে বঙ্গোপসাগরের গভীরে চীনের সাবমেরিনগুলোর চলাফেরা এবং তাদের যে সকল গতিবিধি রয়েছে সেগুলো ট্র্যাকিং করার জন্য সমুদ্রের পানির নিচে যে সোনোভয়েস টেকনোলজি সেটা ভারত এবং এই জায়গায় যুক্তরাষ্ট্র যৌথভাবে বাস্তবায়ন করবে বলে সেগুলো তারা পানির নিচে স্থাপনের কাজ করবে। দুই দেশ একত্রে এই সিদ্ধান্ত নিয়েছে। দেখুন, একটি সাবমেরিন ঘাঁটি তৈরি করতে বলা যতটা সহজ অর্থ থাকলেও সেগুলো তৈরি করা যায় না, প্রযুক্তিগতভাবে অনেক সীমাবদ্ধতা রয়েছে। সুতরাং যুক্তরাষ্ট্রের সহায়তা ভারতের দরকার আছে। যদিও এই ডিলটি এখনো মোটামুটি ফাইনাল, তবে এই ক্ষেত্রে বাস্তবায়নের জন্য কিন্তু যুক্তরাষ্ট্র এবং ভারতের আরও বড় চ্যালেঞ্জ রয়েছে, যেমনটা আমরা সবাই জানি। এবং আমি আপনাদের ইনফর্ম করেছি যে এনএসজি সদস্য হলে 48টি দেশের যে সমর্থন রয়েছে সকল 48টি দেশের সমর্থন প্রয়োজন। একটি দেশও যদি আপত্তি করে তাহলে ভারত এই জায়গায় মেম্বার হতে পারবে না। যুক্তরাষ্ট্র গ্যারান্টার রয়েছে, যুক্তরাষ্ট্র গ্যারান্টি দিয়েছে যে সকল দেশকে তারা রাজি করাবে। তবে চীনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এই গ্যারান্টি দেওয়ার কোনোই মূল্য নেই, কারণ যুক্তরাষ্ট্রের স্বার্থে চীন কখনো কথা বলবে না। সুতরাং নিশ্চিতভাবেই কিন্তু ভারতের বিরোধিতা করবে তারা। এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র ভারতের এই ইস্যুটাকে চীনের সঙ্গে কি করে সমঝোতা করে। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।